ইংরেজির যে বেসিক লার্নিং, সেই বেসিক লার্নিংয়ের এটা সেকেন্ড পার্ট। আর এই পার্টে আমরা শিখব একদম সেন্টেন্স থেকে। প্রথমেই একটা সেন্টেন্সের ডেফিনেশন দেওয়া আছে যে এ সেন্টেন্স ইজ আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস আ কমপ্লিট সেন্স। আমি এর আগে বলেছি যে যতক্ষণ না পর্যন্ত সেন্সটা কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত সেটা কখনো বাক্য হতে পারে না। আর সেই কমপ্লিট সেন্সের জন্য আমরা জানি যে আমাদের যে পার্টিকুলার যে শব্দগুলো আমরা ব্যবহার করব সেই শব্দগুলো কিন্তু অবশ্যই মিনিংফুল হতে হবে। এখন আমরা দেখি যে এটা কি করে সম্ভব যে একটা ওয়ার্ডের দ্বারা কিভাবে একটা কমপ্লিট সেন্স তৈরি করা যায়। আমি সেরকম কয়েকটা এক্সাম্পল রেডি করেছি। দেখো, গো, তুমি সামনে দাঁড়িয়ে আছো, তোমায় বললাম গো, তোমাকে কমেন্ট করলাম, তুমি কিন্তু যেতে শুরু করবে, অর্থাৎ তোমাকে আমি যেতে বলছি। স্টপ, থামতে বলছি। তুমি একটা প্রশ্ন করেছো যে তুমি কি আজ স্কুলে যাবে, আমি বললাম ইয়েস। আমি এই ইয়েসটা বলে এই যে গোটা কথাটা যে হ্যাঁ আমি স্কুলে যাব, এটা টোটালটাই একটা শব্দের মধ্যে দিয়ে কিন্তু বলে দিলাম। তুমি বললে তুমি কাজটা করেছো, আমি বললাম নো। তাহলে এইগুলো আনসার দেওয়ার সময় আমি এটা বললাম যে না আমি কাজটা করিনি। কেউ একটা কিছু বলল, আমি থ্যাঙ্কস বললাম। ফায়ার, একটা ওয়ার্নিং দিলাম। অর্থাৎ একটা শব্দের দ্বারাও কিন্তু একটা সেন্সকে কমপ্লিট করা সম্ভব। আর যখন এই সেন্সটা কমপ্লিট হয় তখন একটা শব্দ বাক্য হয়ে যেতে পারে বা বাক্য হয়। আমরা পরের পার্ট দেখব যে এক্সাম্পলস অব সেন্টেন্স উইথ আ গ্রুপ অফ ওয়ার্ডস। এক গুচ্ছ শব্দ নিয়ে কিন্তু আমাদের সেন্টেন্স তৈরি হতে পারে। যেমন আমি এখানে লিখেছি দে প্লে ফুটবল ইন দ্য পার্ক। তাহলে এখানে কতগুলো শব্দ? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা শব্দ নিয়ে কিন্তু আমি একটা বাক্য তৈরি করেছি। আচ্ছা, এই ছটা শব্দ নিয়ে যখন আমি বাক্যটা তৈরি করলাম তখন এর মিনিংটা বা এর সেন্সটা কি হলো? যে তারা ফুটবল খেলা করে পার্কে, বা পার্কে তারা ফুটবল খেলা করে। টোটাল একটা সেন্স কমপ্লিট হলো। কিন্তু আমি এই শব্দগুলোকে নিয়ে দেখো ওই পরে আর একটা বাক্য লিখেছি, দা দিয়েছি, প্লে দিয়েছি, দে দিয়েছি। প্রত্যেকটা শব্দ উপরেও যা আছে নিচেও তাই আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সেন্টেন্স কোনটা? তোমরা অনায়াসে বলবে উপরেরটা সেন্টেন্স, কিন্তু নিচেরটা নয় কেন? আচ্ছা, নিচেরটা বাক্য নয় কেন? তার কারণ একটা অবশ্যই আছে। তোমরা উত্তর দিয়ে বলবে যে এই শব্দগুলো ঠিকঠাকভাবে বসেনি, এই শব্দগুলো এলোমেলো বসেছে। এখন আমি তোমায় যদি প্রশ্ন করি, আচ্ছা ঠিকঠাকভাবে যে বসেনি তুমি বুঝলে কি করে? তুমি কি করে বুঝলে যে এই শব্দগুলো ঠিকঠাক বসেনি আর এই উপরের শব্দগুলো ঠিকঠাক বসেছে? হ্যাঁ, তার জন্য উত্তর আছে যে আমরা টেন্স পারি। যে টেন্স পারে সে বলবে যে হ্যাঁ এরা ঠিকঠাক বসেনি, এরা ঠিকঠাক বসেছে। তাহলে টেন্স আমরা কেন শিখব? টেন্স শিখব একটা বাক্যকে সঠিকভাবে তৈরি করার জন্য, একটা বাক্য সঠিকভাবে তৈরি করার জন্য। এইবার বলি তোমাদেরকে, এই যে প্রত্যেকটা শব্দ, এই যে দে, প্লে, ফুটবল, ইন, দ্য, পার্ক, এদের প্রত্যেকের একটা নিজস্ব আইডেন্টিটি আছে। ওকে, প্রত্যেকের আইডেন্টিটি আছে। তাহলে এই আইডেন্টিটি যদি আমাকে জানতে হয় তাহলে আমাকে শিখতে হবে পার্টস অফ স্পিচ। কি শিখতে হবে? না, পার্ট অফ স্পিচ। তাহলে পার্ট অফ স্পিচ কেন শিখবো? তার কারণ হচ্ছে পার্ট অফ স্পিচের মাধ্যমে আমরা প্রত্যেকটা শব্দের, বাক্যের প্রত্যেকটা শব্দের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি পেয়ে থাকি। আর একটু আগেই বললাম টেন্স কেন শিখবো? না, টেন্স শিখবো এই যে শব্দগুলো সঠিকভাবে সাজানোর জন্য। তাহলে আমরা কেন টেন্স শিখবো এবং কেন পার্টস অফ স্পিচ শিখবো, আশা করি এতটুকু ক্লিয়ার হলো। এবারে চলো প্রথমেই দেখি টেন্স। আসলে টেন্সটা কি? টেন্সটা কিছুই না, টাইম অব অ্যাকশান। অ্যাকশানটা কি? অ্যাকশানটা হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। তাহলে তোমাকে সবার প্রথমে জানতে হবে ক্রিয়াপদ, ভার্ব কি। যদি কেউ ক্রিয়াপদ বা ভার্ব না জানে তাহলে কিন্তু তার লার্নিং হবে না। দেখো ভার্ব কি, আমি এখানে একটা ডেফিনেশন দিয়েছি। ভার্ব হচ্ছে যে শব্দের দ্বারা কোনো কাজ করা, হওয়া
বা থাকা বোঝায়, কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায়, তাকে বলে ভার্ব। সেই অনুযায়ী ভার্ব হচ্ছে 3 প্রকার। ভার্ব টু ডু, কাজ করা বোঝাবে; ভার্ব টু বি, হওয়া বোঝাবে; ভার্ব টু হ্যাভ, অর্থাৎ থাকা বোঝাবে। তাহলে এই ভার্ব যখন কোনো কিছু করা, কোনো কিছু হওয়া বা থাকা বোঝায়, তখন সেটা অবশ্যই ভার্ব। এইবার চলো আমি যেটা বলছিলাম যে ভার্বের টাইম, ভার্বের সময়কে যে বলে দেয় সেই টেন্স। যেমন আমি যদি বলি আমি খাই, মানে আমি এখন খাই; আমি খেয়েছিলাম মানে অতীতে খেয়েছিলাম; আমি খাবো মানে হচ্ছে আমি ভবিষ্যতে খাবো। অর্থাৎ আমার এই খাওয়া কাজটা তার বিভিন্ন সময়ের ওপর নির্ভরশীল হয়ে সে কিন্তু পরিবর্তন হচ্ছে। এটাই আসলে টেন্স, এর বাইরে কিছু না। কিন্তু টেন্স শিখতে গেলে তার কতগুলো ধাপ আছে, কতগুলো সিঁড়ি আছে। যেমন একটা ছাদে যদি তুমি ওঠো, তার কতগুলো সিঁড়ি বর্তমান, ঠিক টেন্স শিখতে গেলে কতগুলো সিঁড়ি দরকার বা কতগুলো ধাপকে প্রয়োজন, সেই ধাপগুলো ছাড়া কিন্তু তুমি সিঁড়ি দিয়ে মানে ছাদে উঠতে পারবে না। তাহলে সেই ধাপগুলো কি? কিছু আইডেন্টিফিকেশান বা কিছু পরিচয় আমাদের দরকার। তার মধ্যে প্রথম যাকে দরকার সেটা হচ্ছে সাবজেক্ট। প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কাকে বলে? কাকে বলে চাইতে বড় কথা হচ্ছে চিনব কী করে? না, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে সাবজেক্ট। এইটুকু মাথায় রাখবো। তাহলে সাবজেক্ট হচ্ছে বাক্যে যে সাধারণত কোনো কিছু করে, যে কোনো কিছু করছে, সেটা খুঁজে পাওয়ার রাস্তা হচ্ছে ভার্বকে প্রথমে ভার্ব খুঁজবো কী করে? যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝাবে বা হওয়া বোঝাবে বা থাকা বোঝাবে। তাহলে কোনো কাজ করা হওয়া যে করছে, কে করে বা কারা করে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলেই সাবজেক্ট পেয়ে যাব। অবজেক্ট কাকে বলে? ঠিক ওই সাবজেক্টের মতো করেই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, ওটা কে বা কারা। আর অবজেক্ট খুঁজতে গেলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই কিন্তু অবজেক্ট। আশা করি তোমরা এতদূর বুঝতে পেরেছো। এখন আমি নিচে কতগুলো বাক্য উদাহরণ দিচ্ছি। বললাম দে প্লে ফুটবল ইন দ্য পার্ক, তারা ফুটবল খেলে পার্কে। এখন প্রশ্ন হচ্ছে ভার্ব কোনটা? প্রথম কাজ হচ্ছে ভার্ব, খেলে, তাহলে প্লে হচ্ছে ভার্ব, খেলে। এইবার প্রশ্ন হচ্ছে আমাকে খুঁজতে হবে কি? সাবজেক্ট খুঁজতে গেলে ভার্বকে কে বা কারা দিয়ে। আচ্ছা প্রশ্ন করি কে খেলে? কে খেলে? উত্তর নেই, কারণ কি? তারা খেলে আছে, তাহলে কারা খেলে? তারা খেলে, তাহলে দে হচ্ছে সাবজেক্ট। দে কি? সাবজেক্ট। আশা করি এটুকু বুঝতে পারলাম। দে সাবজেক্ট প্রথম বাক্যে, কারণ প্লে হচ্ছে ভার্ব, আর সেই ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলাম। এইবার প্রশ্ন হচ্ছে যে কি খেলে? কি খেলে? আমি জানি যে কি খেলে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন হয় তাহলে অবশ্যই উত্তর যেটা হবে সেটা অবজেক্ট। তাহলে কি খেলে? ফুটবল খেলে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। পরের বাক্যটা তোমরা খেয়াল করে দেখো। তাহলে সে মানে হি গেভ মি এ বুক, তাহলে এখানে ভার্ব কোনটা? প্রথম কাজ হচ্ছে ভার্ব চেনা। সে আমাকে একটা বই দিল, দেওয়া একটা কাজ করা বোঝাচ্ছে। তাহলে গেভ এটা হচ্ছে ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে যদি এটা ভার্ব হয় তাহলে সাবজেক্টকে কে দিল? তাহলে সে দিল, তাহলে হি হচ্ছে সাবজেক্ট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কাকে দিল? কাকে দিল? কি দিল? প্রশ্ন করো কি দিল? আবুক। আবুক কি দিল? আবুক অবজেক্ট। আবার প্রশ্ন করি কাকে দিল? আমাকে দিল, এটাও কিন্তু অবজেক্ট। এই আমাকে দিল এটাও অবজেক্ট। তাহলে এখানে দুটো অবজেক্ট আছে, একটা মি আর একটা আবুক। এখন এই দুটো অবজেক্ট যদি কোনো বাক্যে থাকে তাকে ডাবল অবজেক্ট সেন্টেন্স বলে। কি বলে? ডাবল অবজেক্ট, মনে থাকবে। আর যদি কি দিয়ে উত্তর পাওয়া যায়, কি 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 দিল? এ বুক, তাহলে এ বুকটা হচ্ছে এখানে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে ডাইরেক্ট অবজেক্ট কোনটা হবে? যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা ডাইরেক্ট অবজেক্ট। আর কাকে দিল? কাকে? আমাকে। আমাকে যখন, তখন সেটা ইনডাইরেক্ট অবজেক্ট, মনে থাকবে। তাহলে ইনডাইরেক্ট আর ডাইরেক্ট অবজেক্ট কাকে বলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন নিচে যে বাক্যটা আছে তোমরা এই ভিডিওটা পজ করো, পজ করে নিচের ভিডিওটাতে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট খোঁজার চেষ্টা করো। তাহলে ভিডিওটা পজ করার পরে প্রথমেই এই বাক্যটাই ভার্ব কোনটা? গো, গো মানে যাওয়া, তাহলে এটা ভার্ব। সাবজেক্ট কোনটা? কে বা কারা দিয়ে প্রশ্ন করো। কারা যায়? তারা যায়, অর্থাৎ সাবজেক্ট। আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। এইবার প্রশ্ন হচ্ছে অবজেক্ট কোনটা? তোমরা সচরাচর বলবে স্কুল হচ্ছে অবজেক্ট। না, কেন নয়? কারণ তোমরা এই ভার্বকে, গোটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো। কি যায়? কাকে যায়? কোনো উত্তর নাই।
কি যায়, কাকে যায়, কোনো উত্তর নাই। তার মানে এখানে কোনো অবজেক্ট নেই। আর যদি অবজেক্ট না থাকে তাহলে কি বাক্য হবে? হ্যাঁ, তাহলে এরকম বাক্য থাকতে পারে, একটা অবজেক্ট থাকতে পারে, এরকম বাক্য থাকতে পারে একের বেশি অবজেক্ট থাকতে পারে, এরকম আবার বাক্য থাকতে পারে যেখানে অবজেক্ট নেই। আর অবজেক্ট না থাকলে তাকে কি বলে জানো? ইনট্রানজেটিভ বলে। ইনট্রানজেটিভ, যেগুলো আমরা পরবর্তীতে অবশ্যই শিখব। ইনট্রানজেটিভ যদি অবজেক্ট না থাকে, তাহলে অবজেক্ট থাকলে কি বলবো? ট্রানজেটিভ। এই ভার্বটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব, কারণ এর কোনো অবজেক্ট নেই। আশা করছি এতদূর বুঝতে পেরেছো। দেখো, যদি অবজেক্ট না থাকে, যদি অবজেক্ট না থাকে তাহলে কি থাকে? দেখো, বাক্যে সাবজেক্ট ছাড়া বাক্যের বাকি অংশটাকে বলা হয় প্রেডিকেট। বাক্যে যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা বাদ দিয়ে বাকি অংশটাকে প্রেডিকেট বলা হয়। মানে সাবজেক্ট তুমি যদি বাদ দিয়ে দাও, পরে যা পড়ে থাকে তাহলে সেটাই প্রেডিকেট। তাহলে এইখানে দেখো দে, এই দেটা বাদ দাও, তাহলে দেখো বাকি গো টু স্কুল, এই টোটালটা প্রেডিকেট। এই প্রেডিকেটের মধ্যে বর্তমান ভার্ব, এই প্রেডিকেটের মধ্যে বর্তমান অবজেক্ট, এই প্রেডিকেটের মধ্যে অবজেক্ট নাও থাকতে পারে। সো প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট বাদ দিয়ে বাকি অংশটা। আন্ডারস্টুড? এই প্রেডিকেটের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যে অংশটা তার নাম হচ্ছে কিন্তু ভার্ব। আর এই ভার্ব যখন আমরা শিখব তখন কিন্তু মাথায় রাখবো যে শব্দের দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায় সেই ভার্ব, সেটাই ভার্ব। আর সেই অনুযায়ী ভার্ব সাধারণত কত প্রকার? 3 প্রকার। ভার্ব টু ডু, ভার্ব টু বি অ্যান্ড ভার্ব টু হ্যাভ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই পার্টিকুলার ভিডিওতে এতদূর শিখলাম, এর পরের পার্টটা আবার নেক্সট ভিডিওতে। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।